ডক্টর ইউনূসের গ্রামীণ সাম্রাজ্যে হামলা, এই খবরটা সকল মিডিয়ায় আপনারা ইতিমধ্যে দেখেছেন। যে গ্রামীণ সাম্রাজ্য বলতে আমরা কি বুঝাইতে চাইতেছি, যেমন ধরেন গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিফোন। তো ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরপরই আপনারা জানেন যে এই গ্রামীণ সাম্রাজ্যটাকে উনি জনগণের জন্য কিছু করার আগেই, দায়িত্ব পালন করার আগেই এই গ্রামীণ সাম্রাজ্যটাকে পাকাপোক্ত করেছেন। উনি ক্ষমতায় আসার পরপরই গ্রামীণ ব্যাংকের 2029 সাল পর্যন্ত সরকারি কর বা সুদ মকুব করে নিয়েছেন। ওনার নিজের 606 কোটি টাকা, 666 কোটি টাকা এটা মকুব করাইছেন। আরো 200-300 মামলা ছিল যেটা শ্রমিকরা করেছিল, হাজার হাজার কোটি টাকা তাদের দাবি ছিল, সেগুলো সব শেষ করেছেন। তারপরে গ্রামীণ নামে বাংলাদেশে আরো অনেক বড় বড় প্রতিষ্ঠান নিয়েছেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ ওয়ালেট, গ্রামীণ অনেক কিছু আর কি, গ্রামীণ শক্তি টক্তি মিলেয়া অনেক কিছুই উনি নিয়েছেন। এখন এসব দেখা জনগণ বা বিভিন্ন রাজনৈতিক মহল বা বিভিন্ন গোষ্ঠী এখন গ্রামীণ মানেই ডক্টর ইউনূস, এখন স্বভাবত কারণেই এগুলো প্রতিষ্ঠান তার টার্গেটেড হয়ে গেছে। তো আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে গ্রামীণ যেটা তাদের হেড অফিস মিরপুরে, সেখানেও 2 দফা হামলা হয়েছে। মানিকগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটা শাখায় আগুন দেওয়া হয়েছে, হামলা হয়েছে। সবচেয়ে বড় হামলা হয়েছে কুমিল্লা চান্দিনায়, সেখানেও একটা ব্রাঞ্চে, চান্দুরা ব্রাঞ্চে আগুন দেওয়া হয়েছে। সেখানে পিছনের জানালা ভেঙে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয়েছে। কাগজপত্র, ডকুমেন্টস অনেক কিছু পুড়ে গেছে, কিন্তু সেখানে লকারে অনেক টাকা পয়সা ছিল, সেগুলো নাকি ক্ষতি হয় নাই। এক সাক্ষাৎকারে ওসি সাহেব বলেছেন, বা ওই ব্যাংকের ম্যানেজারও বলেছেন, সেখানে সাধারণ ডায়েরি করা হয়েছে। তো টাকা লুটপাট হয় নাই, ভোল্ট ভাঙে নাই, আগুন নিভানো হয়েছে, কিন্তু সেখানেও আগুন দেওয়া হয়েছে। তো দেখ, ডক্টর ইউনূসের ভাগ্য ভালো যে টাকাগুলো পুড়ে নাই বা লুটপাট হয় নাই, কারণ সুদের কারবারের টাকা ওইসব ব্রাঞ্চে অনেক টাকা থাকে, যেখানে প্রতি সপ্তাহে নিয়মিত সুদের টাকা কালেকশন হয় সারা দেশে। এখন কথা হলো, কে করতেছে এগুলো বা কারা করতেছে, এটা আমরা এখনো জানি না। এটা যে আওয়ামী লীগই করতেছে বা অন্য কোনো গোষ্ঠী করতেছে সেটা জানি না। তবে একটা জিনিস আমরা জানি যে ডক্টর ইউনূস রীতিমতো আতঙ্কিত, বা আতঙ্কিত হওয়ার কথাই। যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে যেভাবে গ্রামীণকে পাকাপোক্ত করেছে এবং হাজার হাজার কোটি টাকার সুবিধা নিজের চেয়ারে বসে নিজ কলমে যখন উনি নিয়েছেন, এই জিনিসটা কি ডক্টর ইউনূস অনুভব করতে পারছেন কিনা জানি না, যে এটাকে সারা দেশের মানুষ ভালো চোখে দেখে নাই। কিন্তু এখন যারা আগুন দিতেছে এরা কোন গোষ্ঠী এটা আমি জানি না, কিন্তু একটা কথা হলো কি, যে অন্যান্য ব্যাংকের চাইতে কিন্তু গ্রামীণ ব্যাংকের বিষয়টা হলো ভিন্ন সম্পন্ন। যে গ্রামীণ ব্যাংকে সুদ নেওয়া হয় 2 থেকে 3 গুণ বেশি, অন্যান্য ব্যাংকের চাইতে 2-3 গুণ বেশি সুদ নেওয়া হয়। আবার আমরা তো এটা কখনোই পছন্দ করি না। এটা হলো বর্তমান সভ্যতার যুগে একটা চরম অমানবিকতা। এটা হলো সুদের ব্যবসা করা ডাইরেক্ট, তাও সুদের মধ্যে একটা লিমিট আছে। আপনি যদি সরকারের যে কোনো শিডিউল ব্যাংক থেকে একটা সুদ নেন, ধর 5,000 টাকা নিলেন আপনি, বা 50,000 টাকা নিলেন, এই টাকাটা খাটানোর পরে আপনি
6 মাস পর, 1 বছর পর বা 2 বছর পর টাকাটা দিতে পারবেন। 2 বছর পর বা 3 বছর পর টাকাটা আপনি শোধ করতে পারবেন একবারে। আর গ্রামীণ ব্যাংকের সিস্টেমটা হলো, যেদিন আপনাকে টাকা দিবে পরের সপ্তাহ থেকে সুদে আসলে আপনাকে 1 সপ্তাহ পর থেকেই লভ্যাংশের একটা অংশ, সুদের আর আসলের একটা অংশ হিসাব করে প্রতি সপ্তাহে আপনাকে দিতে হবে। যদি না দিতে পারেন, না কোনো শব্দ এই গ্রামীণ ব্যাংকের ডিকশনারিতে নাই। আপনার ঘরের টিন বেচতে হবে, গরু বাছুর থাকলে বিক্রি করতে হবে, না হলে আবার অন্য কোন মহাজনের থেকে সুদ আইনা হলে দিতে হবে আপনাকে। আর না দিলে পারে আপনার এই যে কয়দিন আগে খুলনায় দেখেছেন, এই সপ্তাহে এক গৃহবধূ, এটা অবশ্য অন্য একটা সুদের প্রতিষ্ঠানে, কিস্তি দিতে পারে নাই, তো তার কানের স্বর্ণের দুল নিয়ে গেছে আর কাঁসার একটা বদনা নিয়ে গেছে তার। এটা ব্যাপক ভাইরাল হয়েছে ফেসবুকে, আপনারা দেখেছেন। তো এই যে ব্যাংকের কথা বলতেছি, যে সারা দেশে গ্রামীণ ব্যাংকের শুধু সদরে যে অফিসগুলো আছে এগুলো ভাড়া দিয়ে নেওয়া, আর বাকি সব অফিস কিন্তু তার গ্রামে গঞ্জে এবং ভাড়া ছাড়া। ওই যাদের কাছে কারবার করে, সুদে টাকা লাগায়, উঠায়, তাদেরই একটা বাড়ি ঘরে সাইনবোর্ড লাগিয়ে ওই ইউনিটে ওটা ব্যবহার করে। কাজেই ডক্টর ইউনূসের এখন যে অবস্থা দেখতেছি, যদি এই অবস্থা চলতে থাকে, ডক্টর ইউনূসের এই গ্রামীণ সাম্রাজ্যে নিরাপত্তা দেওয়ার মতো কোনো ক্ষমতা বাংলাদেশ সরকারের নাই, যে সরকারই আসুক নাই। কারণ কি, এই যে বললাম, এই গ্রামীণ ব্যাংকটা একেবারে প্রত্যন্ত গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে বেশি, শহরে তো নাই গ্রামীণ ব্যাংক, গ্রাম অঞ্চলে। এদের টার্গেট হলো ছিন্নমূল গরিব মানুষগুলোকে টার্গেট করা। স্বভাবত কারণে এই ব্রাঞ্চগুলো সব গ্রামে গঞ্জে এবং ফ্রি। তো যদি এগুলো জনগণের একবার যদি টার্গেট হয়ে যায় বা কোনো গোষ্ঠীর টার্গেট হয়ে যায়, এটা নিরাপত্তা দেওয়ার সাধ্য এখন তো ডক্টর ইউনূস সরকার নিজে ক্ষমতায়, ওনারও নাই, বা নেক্সট যে সরকার আসবে সেই সরকারও এগুলো নিরাপত্তা দিতে পারবে না। অন্যান্য ব্যাংক যেগুলো বড় বিল্ডিং এ থাকে, নিরাপত্তা থাকে, উপজেলা বা জেলা শহর বা রাজধানীতে থাকে, আর ওনার ব্যাংকগুলো হলো সব গ্রামে গঞ্জে ভাড়া ছাড়া ফ্রি ব্যাংক। কাজেই এখন ডক্টর ইউনূস ক্ষমতায় বসে উনার এই গ্রামীণ সাম্রাজ্যটা যেভাবে উনি পাকাপোক্ত করছিল, ওনার স্বপ্নটা আমার মনে হয় এই 2-3 দিনে ধূলিসাৎ হয়ে গেছে। কে করেছে, কারা করেছে, কোন গোষ্ঠী করেছে, এটা আমরা এখনো জানি না, কিন্তু এইটুকু অনুভব করতে পারি যে ওনার ক্ষমতায় আসার পরে গ্রামীণকে যেভাবে সারা দেশে বিস্তৃতি বা শক্তিশালী করেছে, বা যেভাবে অনৈতিকভাবে সরকারের কোষাগার থেকে সুযোগ সুবিধা নিয়েছে, এটাকে যদি ভালো চোখে দেখে না থাকে, জনগণ যদি অন্য চোখে দেখে, বাঁকা চোখে, তাহলে এটাকে ডক্টর ইউনূস কয়দিন থাকবো ক্ষমতায়? উনি থাকেই তো পারতেছে না, আর সম্ভব না। আর পরবর্তী কোনো সরকারও এসে এগুলোকে নিরাপত্তা দিতে পারবে না। তাহলে এগুলো থাকার একমাত্র ভিত্তি ছিল কি, জনগণের দ্বারা নিরাপত্তা। জনগণ নিরাপত্তা দিলে গ্রামীণ যা কিছু আছে বাংলাদেশে নিরাপত্তা পাবে। কিন্তু জনগণ যখন ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসা, উনি সব করুক, কিন্তু যখন ওর নিজের এই প্রতিষ্ঠানগুলোকে অনৈতিক সুবিধা দেওয়া শুরু করেছে, তখন জনগণ এগুলোকে ভিন্ন দৃষ্টিতে দেখছে, এবং তার এই গ্রামীণ সাম্রাজ্যে যেভাবে ধস নামছে, এটা দিয়েই তো তার সব। যে অন্যান্য ব্যাংকের থেকে 4 গুণ 5 গুণ করে সুদ নিয়ে সেই টাকা দিয়ে পরে গ্রামীণ ফোন করা, গ্রামীণ শক্তি করা, আরো গ্রামীণ 20-30টা প্রতিষ্ঠান করা, এবং নোবেল কিনে আনা, সব কিন্তু এই গ্রামীণ থেকেই। তো দেখা যাক ডক্টর ইউনূসের গ্রামীণ সাম্রাজ্য কাদের নজরে পড়ছে, আর এটা ডক্টর ইউনূস কিভাবে রক্ষা করে, আমাদের এটা জানতে
আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে আমি এই ভিডিও করার একটাই কারণ, সেটা হচ্ছে যে আগামীকাল লকডাউন শুরু 13 তারিখ। তবে আজকে সারাদিনে যেভাবে ঢাকা শহরের অলিগলি রাস্তাঘাট খালি হয়ে গিয়েছে, এটা হচ্ছে যে প্রচন্ড জনসমর্থনের কারণে। আজকে আমি এতক্ষণ পর্যন্ত যে খবরগুলো নিয়েছি, আজকে সারাদিনও ঢাকা সিটির 98% স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ ছিল। এগুলো সবগুলোই ম্যাক্সিমাম অনলাইন, অবশ্য মাদ্রাসা বলা যায় না, কারণ মাদ্রাসা তো এটা ভেতরেই থাকে। বাকি স্কুল কলেজ ম্যাক্সিমাম বন্ধ ছিল, যাদেরকে আপনার সরাসরি অনলাইনে ক্লাস নিয়েছে, এবং আগামীকাল নাকি পুরোপুরি বন্ধ ঘোষণা করছে, যে এগুলো চলবে না। এগুলো আপনারা সবাই জানেন যে গত 2 দিন ধরে এই অবস্থা চলছে। তবে এই মুহূর্তে সারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় গন্ডগোল চলছে। এইটা করতেছে হচ্ছে যে আপনার জামাত ইসলাম এবং বিএনপি নিজেরাই, এবং এনসিপির উপরে তারা আক্রমণ করতেছে। কারণ হচ্ছে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এই কিছুক্ষণ আগে নাকি বোমাবাজি হয়েছে। তো সে বোমাবাজি তো আওয়ামী লীগ করে, কারণ ঢাকা ইউনিভার্সিটি তো জামাতের দখলে। তাহলে এটা কে করেছে ভাই? এটা তো জামাত ইসলাম করেছে। দেখেন, গতকালকে এনসিপির অফিসে যখন হামলা চালায়, সেখান থেকে ছাত্রলীগ বলে একজনের ধরে, পরে জানা যায় যে সেটা জামাত ইসলাম। তার মানে হচ্ছে যে অস্ত্র শস্ত্র গোলা বারুদ সবকিছু দিয়ে জামাত ইসলামী রাস্তায় নেমে এসেছে, এবং এইটা করে তারা একটা ভীতির সঞ্চার করতে চাচ্ছে। প্রকারান্তরে আমাদের ক্ষতি নেই, আমাদের লাভই হচ্ছে, কারণ তোরা ভীতি করা, আমাদের লকডাউন তো পালন হয়ে যাচ্ছে। আর আমাদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এবং দেশের আপামর জনসাধারণই আজকে দাঁড়িয়েছে। আমি কিছুক্ষণ আগে ঢাকা বিভাগের 2-3টা কাউন্টারে কথা বলেছি বাসের, ওরা বলছে যে ওরা বাস চালাবে না কালকে। বাংলাদেশ পরিবহন সংস্থার একজনের সাথে কথা বললাম, ওই ভদ্রলোকও বলেছে যে ওরা বাস ছাড়বে না, কারণ কেউ রিস্ক নিতে চাচ্ছে না। পুলিশ, প্রচুর পুলিশ আছে, বিডিআর আছে, তবে ওদের যে মনোভাব যে কালকে ওরা কোনো অ্যাগ্রেসিভনেস দেখাবে না যতক্ষণ পর্যন্ত না তাদের দিকে কিছু আসে। তবে হ্যাঁ, একটা কথা পরিষ্কার আপনাদের বলি, আমাদের আগামীকালের শান্তিপূর্ণ কোনো মিছিল মিটিং এ যদি ওরা আমাদেরকে বাধা দিতে আসে, আমরাও তাদেরকে ছাড়বো না। সোজা কথা হচ্ছে যে এইটা। আর আমার ভাই বোন, আপনারা যে যেখানেই আছেন ঢাকা সিটির, সকলে আজকের রাতটুকু একটু সাবধানে থাকেন, কারণ সব জায়গায় পুলিশ এখন রেড দিচ্ছে, হোটেলে, বাড়িতে, অমুকে, মেসে, এগুলোতে রেড দিচ্ছে। একটু সাবধানে থাকেন। কালকে ভোরে সবাই যথা নিয়মে যথা সময়ে মজা করতে করতে রাস্তায় বের হবেন। আপনাদের মনে আছে লকডাউন যখন এর আগে দিয়েছিল 2020-এ কোভিড এর সময়, তখন লকডাউনটা কি জিনিস এইটা দেখার জন্য পাবলিক নামতেন। আপনি, আমি, আমরা সবাই নামতাম লকডাউন কেমন হয় এটা দেখার জন্য। ঠিক আমাদের প্ল্যানটাও থাকবে আগামীকাল, আমরা লকডাউন কেমন হয় সেটা দেখার জন্য নামবো। কিন্তু যেখানেই আমাদের একটা মিছিলের জয় বাংলা স্লোগান শুরু হবে, সেইখানে আমরা সব এক হয়ে যাব। তবে এটা মনে রাখবেন, হাতের কাছে কিছু না কিছু রাখতেই হবে, এগুলো ছাড়া যাবে না। আর এই যে আজকে যারা, যে বা যাহারা গ্রামীণ ব্যাংকের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছেন, তাদেরকে আমি জানাই আমার স্যালুট। বাংলাদেশে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ মোবাইল, গ্রামীণ টেলিফোন, গ্রামীণের কোনো কিছুই থাকবে না। কোনো কুত্তার নাম যদি গ্রামীণ হয়, সেটাও বাংলাদেশের মাটিতে থাকবে না। নো গ্রামীণ, নো গ্রামীণ, মানে গ্রামীণ, ডাক্তার ইউনূসের ছায়া যেখানে আছে সেই ছায়াও ধ্বংস হয়ে যেতে হবে, কোনো কিছুই থাকবে না। এবং আপনি একটা কথা মনে রাখেন, আগামীকালের এই আন্দোলনই আমাদের শেষ না। যদি কালকে কোনো ঘটনা ঘটে, যদি কালকে কোনো হত্যাকাণ্ড ঘটে, তাহলে এটা মনে রাখবেন যে রোববার থেকে বাংলাদেশের জনগণই লাগাতার হরতালের ডাক দিয়ে দিবে, এটা একদম শিওর থাকে। এবং দেখেন, আজকে থেকে অলরেডি ঢাকা সিটি খালি। ঢাকা সিটি খালি মানে কি জানেন? ঢাকা শহরের ম্যাক্সিমাম লোক বের হয়ে চলে গেছে গ্রামে গঞ্জে। তার মানে হচ্ছে তারাও জানে যে আর কাজ হবে না, ইউনূস তার গদি আর রক্ষা করতে পারবে না। কালকে দুপুরবেলা উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, আর সেই ভাষণ শোনার জন্য, আরে ভাই, তাইলে সেই ভাষণ শোনার জন্য তুই অফিস আদালত বন্ধ করে দে, নাহলে দুপুরবেলা তোমার ভাষণ কে শুনবে? কেউ তো শুনবে না। এমনও যে আবার যে হারামজাদার হয়তো পালানোর একটা ধান্দা, সে হয়তো একটা ইমোশনাল ড্রামা করতে পারে। এই দিকে চোখ রাখেন। আমি আমার আওয়ামী পরিবারের যেসব ভাই বোন যারা কালকে নামবেন, সবাই ওয়েল প্রোটেকশন নিয়ে নামেন। তার মানে আমার একটা ভাইকেও যদি কেউ ধরে, বাকিরা পালাবো না, প্রয়োজনে মইরা যাব, এই অবস্থা করে নামেন। এটা মনে রাখেন, একের বোঝা
যেটা একজন যেটা বোঝা মনে করে 10 জনের জন্য সেটা বোঝা না। তার মানে আমরা যদি 10 জন 15 জন 20 জন যদি বুক ফুলে দাঁড়াইয়া যায় না, এইসব সন্ত্রাসী যারা ওই যে জামাত আর বিএনপি একটাও সামনে আসবে না। আর এনসিপি ওগুলো তো নাই, তারপরে দুই একটা কুকুর বিড়াল যদি সামনে পড়া যায়, সেগুলারে কি করতে হবে আপনারা জানেন। ওই যে কেলানি আছে না, কেলানি, একটু কেলানি দিয়া ওগুলাকে পুলিশের হাতে দেওয়া দেয়, কেলানি দিয়া সোজা চান্দে পাঠাই দিবেন। যেইটারে ধরবেন কেলানি, এরপরে চান্দে। ওকে, রাতের বেলা, আজকে রাত একটু সাবধানে থাকেন, কালকে দিন থেকে প্রচুর, এবং যে যেখানে যেভাবে পারেন আজকে রাতও যা যা করা উচিত বলে আমরা মনে করি, বা যা যা করলে এই লকডাউন আমরা সফল হবে, সেটা আজকে রাতের ভিতরেও করেন, যেইখানে যেইভাবে যেই অবস্থায় সফল করেন। এবং আমি প্রশাসনকে বলবো, আমরা আন্দোলন শান্তিপূর্ণ, বাধা দিতে আসবেন না, তবে বাধা দিলে বাঁচবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। এটি হচ্ছে আমাদের মূল কথা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।